রাত তখন প্রায় ১২টা। চারদিকে নিস্তব্ধতা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি, যেটা সবাই কালো বাড়ি নামে চেনে। কেউ ওখানে যায় না, কারণ বলে সেখানে নাকি কালো জাদুর অভিশাপ আছে। রাফসান একটা সাহসী ছেলে। সে এসব ভূতটুত বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস তাকে বারবার ওই বাড়ির দিকে টানছিল। মায়া। মায়া গ্রামের এক রহস্যময়ী মেয়ে। তার চোখে সবসময় একটা অদ্ভুত বিষণ্ণতা। সবাই বলে সে ওই কালো বাড়ির সাথে জড়িত। একদিন রাতে রাফসান মায়াকে অনুসরণ করতে করতে পৌঁছে গেল সেই বাড়ির সামনে। তুমি এখানে কেন আসছ? হঠাৎ পিছন থেকে মায়ার কণ্ঠ। রাফসান একটু হেসে বলল, কারণ তুমি আসো। মায়া চুপ করে রইল। তার চোখে ভয় আর কষ্ট মিশেছিল। তুমি চলে যাও, দেরি হয়ে গেছে, সে বলল। না, আজ আমি সব জানব। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা হাওয়া বের হয়ে এলো। ভেতরে ঢুকতেই রাফসান দেখল দেয়ালে অদ্ভুত চিহ্ন, কালো মোমবাতি আর মাঝখানে একটা পুরনো আয়না। মায়া ধীরে ধীরে বলল, আমি এই বাড়ির বন্দী। আমার উপর কালো জাদু করা হয়েছে। কে করেছে? রাফসান জিজ্ঞেস করল। আমার নিজের বাবা, আমাকে অমর করার জন্য। কিন্তু আমি এখন আর মানুষ না, আমি একটা অভিশাপ। হঠাৎ আয়নাটা কেঁপে উঠল। ভেতর থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ। মায়া, তুমি কাউকে নিয়ে এসেছ। মায়ার চোখ হঠাৎ কালো হয়ে গেল। দৌড়াও রাফসান, সে চিৎকার করল। কিন্তু রাফসান নড়ল না। সে মায়ার হাত ধরে বলল, আমি তোমাকে ছেড়ে যাব না। চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। দেয়াল থেকে কালো ছায়া বের হয়ে আসতে লাগল। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমাকে ভালোবাসো না, আমি তোমাকে মেরে ফেলব। রাফসান ধীরে বলল, ভালোবাসা কখনো ভয় পায় না। হঠাৎ সে মায়াকে জড়িয়ে ধরল। এক মুহূর্তে সব থেমে গেল। আয়নাটা ভেঙে চূর্ণ হয়ে গেল। কালো ছায়াগুলো মিলিয়ে গেল। মায়ার চোখ আবার স্বাভাবিক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে অবাক হয়ে বলল। রাফসান হাসল। তোমার অভিশাপ ছিল অন্ধকার দিয়ে, আর আমি তোমাকে ভালোবেসেছি আলো দিয়ে। কিন্তু গল্প এখানেই শেষ না। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে কালো বাড়িটা নেই, আর সেই জায়গায় দাঁড়িয়ে আছে শুধু একটা শুকনো গাছ। লোকেরা বলে, সেদিন রাতে কালো জাদু ভেঙেছিল ঠিকই, কিন্তু তার বিনিময়ে দুজনেই হারিয়ে গেছে। কখনো কখনো গভীর রাতে সেই গাছের নিচে একটা ছেলে আর একটা মেয়েকে দেখা যায়, হাত ধরে দাঁড়িয়ে। রাফসান আর মায়া হারিয়ে যাওয়ার পর গ্রামে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হল। রাতে হঠাৎ করে কুকুরগুলো একসাথে চিৎকার করে ওঠে। গাছের পাতা না নড়লেও হাওয়া বইতে থাকে, আর সেই শুকনো গাছটার নিচে কেউ যেতে সাহস পায় না। কিন্তু একদিন আরিফ, গ্রামের নতুন এক ছেলে, শহর থেকে এসেছে। সে এসব গল্প বিশ্বাস করে না। লোকজন যখন তাকে ওই গাছের গল্প বলল, সে শুধু হেসে বলল, সব বাজে কথা। সেই রাতেই সে গেল ওই জায়গায়। গাছটার কাছে যেতেই তার গা শিউরে উঠল। মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। হঠাৎ একটা মৃদু কণ্ঠ, তুমি কেন এসেছ? আরিফ পেছনে ঘুরে তাকাল। দেখল একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক, লম্বা চুল, চোখে অদ্ভুত একটা দুঃখ। তুমি মায়া? আরিফ অবাক হয়ে বলল। মেয়েটা ধীরে হাসল। তুমি আমাদের নাম জানো? ভালো। হঠাৎ আরিফের সামনে ছায়া নড়তে লাগল। গাছের গুড়ি ফেটে গেল। ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। একটা ভয়ঙ্কর কণ্ঠ, তোমরা ভেবেছিলে সব শেষ? আরিফ ভয় পিছিয়ে গেল। এটা কি? মায়া ধীরে বলল, অভিশাপ কখনো পুরোপুরি শেষ হয় না। হঠাৎ অন্ধকার থেকে বের হয়ে এলো রাফসান। কিন্তু সে আগের মতো নেই। তার চোখ পুরো কালো, মুখে ভয়ঙ্কর হাসি। মায়া, এবার কেউ আমাদের আলাদা করতে পারবে না। মায়া চিৎকার করে উঠল, না, তুমি এটা না। রাফসান ধীরে এগিয়ে আসছে। তার চারদিকে অন্ধকার ঘুরছে। আরিফ বুঝতে পারল, রাফসান এখন আর মানুষ না, সে নিজেই হয়ে গেছে কালো জাদুর অংশ। তুমি চলে যাও আরিফ, মায়া বলল। কিন্তু তুমি? মায়ার চোখে পানি। আমাকে বাঁচানোর চেষ্টা করো না, আমি তার সাথেই বাধা। হঠাৎ রাফসান হাত তুলে মন্ত্র পড়তে লাগল। চারদিকে আগুনের মতো কালো ছায়া ছড়িয়ে পড়ল। আরিফ দৌড়াতে শুরু করল, কিন্তু তার কানে ভেসে এলো মায়ার কণ্ঠ, যদি পারো আমাদের মুক্তি দিও। পরদিন সকালে আরিফের শরীরটা পাওয়া গেল গাছটার নিচে, কিন্তু তার চোখ খোলা আর মুখে একটা ভয়ঙ্কর হাসি। গ্রামের লোকেরা বলল, অভিশাপ আবার ফিরে এসেছে। আর সেই রাত থেকে গাছটার নিচে এখন 3টে ছায়া দেখা যায়, একটা ছেলে, একটা মেয়ে আর একটা নতুন। শেষ না,
গল্প এখন আরও অন্ধকারে ঢুকছে। আরিফের মৃত্যুর পর পুরো গ্রাম আতঙ্কে জমে গেল। কেউ রাতের পর বাইরে বের হয় না। কিন্তু এবার গল্পে আসে নতুন একজন, নাবিলা। সে শহর থেকে এসেছে, কিন্তু সাধারণ মেয়ে না। অদ্ভুত সব বিষয় তার আগ্রহ, বিশেষ করে কালো জাদু আর অভিশাপ ভাঙা। গ্রামে এসেই সে শুনল ওই গাছের গল্প। সবাই তাকে থামাতে চাইল। ওখানে যেও না, কেউ ফিরে আসে না। নাবিলা শুধু বলল, সব অভিশাপের একটা শেষ থাকে। সেই রাতেই সে গাছটার সামনে দাঁড়িয়ে, হাতের মধ্যে একটা পুরনো বই, যেখানে অদ্ভুত চিহ্ন আর মন্ত্র লেখা। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। তুমি আবার এসেছ, একটা ভয়ঙ্কর কণ্ঠ। অন্ধকার থেকে বের হল রাফসান, মায়া আর আরিফ। তিনজনই এখন ছায়ার মতো। নাবিলা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল। চারদিকে আলো ছড়িয়ে পড়ল। মায়া কষ্টে চিৎকার করল, থামো, এটা আমাদের কষ্ট দিচ্ছে। নাবিলা চিৎকার করে বলল, আমি তোমাদের মুক্তি দিতে এসেছি। হঠাৎ রাফসান গর্জে উঠল, আমরা মুক্তি চাই না। তার চোখে শুধু অন্ধকার, কিন্তু গভীরে কোথাও একটা যন্ত্রণা লুকোনো। নাবিলা বুঝতে পারল, এই অভিশাপ শুধু জাদু দিয়ে ভাঙা যাবে না। এটা ভাঙতে হলে দরকার ভালোবাসা আর ত্যাগ। নাবিলা ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে গেল। তুমি কি এখনও তাকে ভালোবাসো? মায়ার চোখ দিয়ে কালো জল পড়ছে। আমি তাকে কখনো ঘৃণা করতে পারিনি। হঠাৎ চারদিকে ঝড় শুরু হল। গাছটা কাঁপতে লাগল। নাবিলা বুঝল, এটাই শেষ সুযোগ। সে নিজের হাত কেটে রক্ত দিয়ে মাটিতে একটা চিহ্ন আঁকল। এই অভিশাপ আমি নিজের মধ্যে নিয়ে নিচ্ছি। মায়া চিৎকার করে উঠল, না, তুমি মরবে। নাবিলা হেসে বলল, কিছু ভালোবাসা নিজের জন্য না। হঠাৎ আলো আর অন্ধকার একসাথে বিস্ফোরিত হল। রাফসান থেমে গেল। তার চোখ ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। সে মায়ার দিকে তাকাল। অনেক দিন পর, মানুষের মতো। মায়া, আমি কি এখনও তোমার? মায়া কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা নাবিলার শরীর ধীরে ধীরে ছায়ায় পরিণত হচ্ছে। অভিশাপটা এখন তার মধ্যে ঢুকে গেছে। সকালে গ্রামের লোকেরা দেখে, গাছটা নেই, অভিশাপ নেই, সবকিছু স্বাভাবিক। কিন্তু গ্রামের এক কোণে একটা নতুন ছায়া দাঁড়িয়ে থাকে। লম্বা চুল, চোখে অদ্ভুত অন্ধকার। সে ধীরে হাসে। গল্পটা শেষ হয়নি। এইবার সত্যিই শেষ, নাকি নতুন অভিশাপের শুরু? নাবিলার আত্মত্যাগের পর সবকিছু বদলে গেল। অভিশাপ ভেঙে গেছে, গ্রাম আবার শান্ত। কিন্তু রাফসান আর মায়ার জীবনে রয়ে গেল এক শূন্যতা। একদিন সন্ধে, সূর্য ডুবে যাচ্ছে, আকাশে হালকা লাল আভা। রাফসান চুপচাপ দাঁড়িয়ে আছে, সেই জায়গায় যেখানে একসময় ছিল সেই অভিশপ্ত গাছ। মায়া ধীরে এসে তার পাশে দাঁড়াল। তুমি এখনও এখানে আসো? রাফসান মৃদু হাসল, কারণ এখানেই তো তোমাকে হারিয়েছিলাম আর ফিরে পেয়েছিলাম। মায়া তার হাত ধরল। সবকিছু কি সত্যিই শেষ? রাফসান একটু থেমে বলল, না, কিছু ভালোবাসা কখনো শেষ হয় না। হঠাৎ হালকা বাতাস বইতে লাগল। মনে হল কেউ যেন তাদের খুব কাছেই আছে। মায়া চোখ বন্ধ করল। তুমি কি অনুভব করছ? রাফসান মাথা নেড়ে বলল, হ্যাঁ, সে এখনও আমাদের সাথে আছে। ঠিক তখনই হালকা একটা ছায়া তাদের সামনে এসে দাঁড়াল। নাবিলা। কিন্তু এবার সে আগের মতো ভয়ঙ্কর না, তার চোখে শান্তি। সে ধীরে বলল, তোমরা একসাথে আছো, এটাই তো চাইছিলাম। মায়ার চোখ ভিজে গেল। তুমি আমাদের জন্য সবকিছু দিয়ে দিলে। নাবিলা মৃদু হাসল। ভালোবাসা কখনো হারায় না, এটা শুধু রূপ বদলায়। ধীরে ধীরে তার ছায়া মিলিয়ে যেতে লাগল। শেষবারের মতো সে বলল, একসাথে থেকো, সব সময়। রাফসান মায়াকে কাছে টেনে নিল। আমি আর কখনো তোমাকে হারাব না। মায়া তার কাঁধে মাথা রেখে বলল, এই জীবন আর পরের জীবন, সবখানেই শুধু তুমি। আকাশে তখন পূর্ণিমার চাঁদ, চারদিকে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভিতর লুকিয়ে আছে একটা প্রতিশ্রুতি। যে ভালোবাসা মৃত্যুকেও হার মানায়, সে ভালোবাসা কখনো শেষ হয় না। সমাপ্ত।